সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিত হাসান। আমরা এই অনুষ্ঠানে স্বাস্থ্যের নানান দিক নিয়ে আলোচনা করে থাকলেও এই এপ্রিল মাস একটি বিশেষ মাস, সেটি হচ্ছে যে হেড নেক ক্যান্সার সচেতনতা মাস। এবং এই মাসে আমরা জানি যে বাংলাদেশের ক্যান্সারের সংখ্যা, রোগীদের সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়ছে সমগ্র বিশ্বের সঙ্গে, এবং অনেক অলক্ষ্যে থেকে যাচ্ছে এই ক্যান্সারের রোগীদের সংখ্যা। তার মধ্যে হেড নেক ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি সম্পর্কে আমরা অনেকেই সচেতন নই। এই সচেতনতার মাসে আমরা জানতে চাই আসলে হেড নেক ক্যান্সার কী, হেড নেক ক্যান্সারের আসলে প্রাথমিক লক্ষণগুলো কী, এবং আসলে কিভাবে থেকে প্রতিকার করা যায়, কিভাবে প্রতিরোধ করা যায়। এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় আসতে চাই। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ হাসান জাফর, পরিচালক, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাকে স্বাগত স্যার। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম মিঠু, থাইরয়েড ও হেড নেক ক্যান্সার বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, হেড নেক সার্জারি ডিভিশন, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট হাসপাতাল। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন ডাক্তার ফারুক রিফাত, রোবোটিক এনটি হেড নেক সার্জন, কনসালটেন্ট সার্জন, ওয়েস্টমেড অ্যান্ড লাইফ হাউস ক্যান্সার হসপিটাল, অস্ট্রেলিয়া, সহযোগী অধ্যাপক ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি, ইউনিভার্সিটি অফ সিডনি, অস্ট্রেলিয়া। ডাক্তার ফারুক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আচ্ছা, আমরা যে কথাটি বলছিলাম শুরুতেই, আমি ডাক্তার মিঠু আপনার কাছে একটু আসি শুরুতেই, যে হেড নেক ক্যান্সারের একটি যে জায়গাটা, এটি অনেকের কাছেই কিন্তু খুব একদম পরিচিত না, যে হেড নেক ক্যান্সার আসলে বলতে কি বোঝানো হয়, কোন জায়গাটির ক্যান্সার সেটি, এবং কখন বা আমাদের জনসংখ্যার কত অংশ এতে আক্রান্ত হচ্ছে সমগ্র বিশ্বের সঙ্গে। এর একটি প্রাথমিক ধারণা আপনার কাছ থেকে জানতে চাই শুরুতেই। ধন্যবাদ ডাক্তার অমিত, আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্ল্যানেটারি হেলথ একাডেমির আয়োজিত সুরক্ষা প্রতিদিন আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন আমার স্যার, ডিরেক্টর স্যার, এবং অস্ট্রেলিয়া থেকে যুক্ত আছেন ডক্টর রিফাত ফারুক। তো আমরা প্রথমে আসি যে বছরের 12টা মাসকেই WHO থেকে নির্ধারিত যে সচেতনতা করার জন্য কোনো না কোনো ক্যান্সার সচেতনতা মাস বা অ্যাওয়ারনেস মান্থ, ঠিক তেমনি এপ্রিল মাস হলো হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা মাস। এখন আমরা আসি হেড নেক ক্যান্সার কি, মানে আমি যদি সোজা ভাষায় বলতে চাই বা একদম সহজভাবে বোধগম্য করতে চাই, তাহলে হলো আমরা বলি নর্মাল ইএনটি ক্যান্সারকে আমরা হেড নেক ক্যান্সার বলি, স্বাভাবিকভাবে যদি আমরা বলি। এখন আমি যদি একটু ভালোভাবে বলি তাহলে হবে যে মুখগহ্বরের ক্যান্সার বা ফ্যারিংস বা অন্ননালীর উপরিভাগের ক্যান্সার, আর ভয়েস বক্স বা ষড়যন্ত্রের ক্যান্সার, নাক বা নোজ যেটাকে বলি আমরা, নাকের চারপাশে যে সাইনাস থাকে বা বায়ুথলি থাকে, বায়ুথলির ক্যান্সার, নাকের ঠিক পিছনে যে নেজোফ্যারিংস থাকে তার ক্যান্সার, কানের ক্যান্সার, এবং যে লালাগ্রন্থি থাকে আমাদের মুখের চারপাশে যে লালাগ্রন্থি থাকে, লালাগ্রন্থির ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, এবং হেড নেক উপরে যে চর্ম বা স্কিন এবং তার চারপাশে যে লসিকা গ্রন্থি আছে, এই সমস্ত ক্যান্সারকে আমরা সাধারণত হেড অ্যান্ড নেক ক্যান্সার বলে থাকি। এখন এই হেড অ্যান্ড নেক ক্যান্সার সাধারণত আমাদের দেশ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলোতে হেড নেক ক্যান্সার প্রাদুর্ভাব খুব বেশি, প্রায় আমাদের এই অঞ্চলে প্রায় 30%, এবং WHO আশঙ্কা করতেছে যে এটা আগামী 30 সাল নাগাদ 1/3 হবে, মানে 100 ভাগের মধ্যে 33 ভাগই হবে হেড নেক ক্যান্সার দক্ষিণ এশিয়াতে। কিন্তু আমাদের সাথে ডক্টর রিফাত ফারুক যুক্ত আছে, জানে ভালোভাবে উনি। তো অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হেড নেক ক্যান্সার কিন্তু এত না, ওদের 6 to 8% বলে, 6 থেকে 8 ভাগের মতো। কিন্তু আমাদের দেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশে বেশি। কেন বেশি? কিছু অভ্যাসগত কারণে আমাদের পার্শ্ববর্তী দেশে এবং আমাদের দেশে হেড নেক ক্যান্সার বেশি, এবং এই জন্য আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে, হেড নেক ক্যান্সার সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার মিথু। প্রফেসর ডাক্তার মোহাম্মদ হাসান জাফর, আপনার কাছে যদি একটু আসি, যে এবারের যে সচেতনতার মাসটি রয়েছে এপ্রিল, সেটি বলা হয়েছে জানুন, সচেতন হন এবং প্রতিকার করুন, বিশেষ করে হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে। পরিচালক হিসেবে আপনাদের এই মাসের বিশেষ কি কর্মসূচি রয়েছে, আসলে এই সচেতনতার জন্য আপনারা কি করছেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে প্রতিপাদ্যের মূল বিষয়টা 3টা ভাগে আছে। আমরা একটু দেখছিও, ভিডিওতে দেখছি। হ্যাঁ, এখানে 3টা ভাগে আছে। প্রথম হচ্ছে জানুন। হ্যাঁ, তো আমরা আসলে এই জানুন জায়গাটা নিয়ে আসছি ওই রকম একটা কনসেপ্টে, যে আপনার একটা ক্যান্সারের অথবা হেড নেক ক্যান্সারের প্রারম্ভিক কিছু আপনার থাকে, লক্ষণ সমূহ থাকে, যেটাকে অনেক সময় পেশেন্ট ইগনোর করে। তো এটা যাতে সে ইগনোর না করে, এই ক্যান্সার হওয়ার পিছনে কিছু আপনার অভ্যাসগত বিষয়গুলো থাকে, এইগুলা যাতে সে অ্যাভয়েড করে,
তারপরে হচ্ছে যে এই ক্যান্সারে যদি সে আক্রান্ত হয়েই যায় তাহলে তার জন্য যে চিকিৎসা ব্যবস্থা আছে এই দেশে, হ্যাঁ, সেটা যাতে সে অ্যাভেল করার জন্য তার একটা তাগিদ তৈরি হয়। এইটাকে সামনে রেখে বেসিক্যালি আমরা মাসব্যাপী এবং একটা প্রোগ্রাম আমরা নিয়েছি আমাদের ইনস্টিটিউটে। আপনি গেলে দেখবেন, এইখানে আপনি দেখতেছেন যে আমরা র্যালি করে প্রথম জনগণকে রাস্তাঘাটে আমরা মানুষজনকে লিফলেট দিয়েছি। এর পরবর্তীতে আমাদের এই ইনস্টিটিউটে আউটডোরে যারা পেশেন্ট ডে সার্ভিস নিতে আসেন, তো ইনারা আসেন সাধারণত, সাথে আরেকজন অ্যাটেন্ডেন্ট থাকে। তো আমাদের এখানে নিয়ার অ্যাবাউট 1000 to 1200 পেশেন্ট আসেন একটা অন অ্যান অ্যাভারেজ ডেইলি। তো আমরা যদি এখানে তাদেরকে এবং তাদের সাথে যে গার্জিয়ান থাকেন ইনাদেরকে যদি, সেই ক্ষেত্রে আমরা 2000 মানুষকে প্রতিদিন টার্গেট করে এই ক্যান্সার সম্পর্কে বোঝানোর একটা সুযোগ পাই। তো ওইখানে আমাদের একটা বিশাল একটা কর্নার আছে, সেই কর্নারে আমরা এইটা বলি এবং এই হেলথ এডুকেশনের ব্যাপারে কথা বলি এবং প্রিভেনশনের ব্যাপারে আমরা কি কাজ করতে পারি সেই বিষয়ে আমরা কিন্তু আমাদের এখানে আমি নিজে থেকে শুরু করে আমার অধ্যাপক থেকে শুরু করে একদম আমাদের যে আরএস লেভেলের যারা আছেন ইনারা পর্যন্ত এটাতে পার্টিসিপেট করেন। কথাগুলোকে সুন্দর করে বা করার জন্য, সহজ করার জন্য আমাদের এই যে যারা সিস্টাররা আছেন ইনারা থাকেন এবং আমরা মাঝে মধ্যে একটু কথাবার্তা ভালো বলতে পারি। এইরকম দু একজন রোগীকেও আমরা নিয়ে আসি এখানে যে আপনিও বলুন। আর তার বিনিময়ে আমরা একটা কাজ করি যে আমরা এটা ডাক্তার আব্দুল করিম মিঠু সে বললো কি, স্যার যে সিগারেট খায় তাকে আপনি একটা চকলেট দেন। হ্যাঁ, একটা সিম্বলিক যে তুমি চাইলে এই টাকা দিয়ে একটা চকলেট খাও কিন্তু একটা সিগারেট খেও না, বা পান গুল জর্দা এটা না খেয়ে একটা চকলেট খাও, সেটা ভালো হবে। তো আমরা কিন্তু এইরকম বিষয়গুলো করি, মানুষকে অ্যাওয়ারনেস, হ্যাঁ, সচেতনতা তৈরি হোক যাতে করে আপনি এই যে আব্দুল করিম বললে যে এই আপনার এই আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আই এম ভেরি সারপ্রাইজড, হ্যাঁ, যে একবার একজন ডাক্তার আমাকে ফোন দিলেন, হি ইজ মাই রিলেটিভ, সে নটিংহামে প্র্যাকটিস করে, হ্যাঁ, ওরাল ক্যান্সারের পেশেন্ট আসে, মানে এটা হইতে পারে কিনা ওরাল ক্যান্সার, হ্যাঁ, এই বিষয়ে সে আমাকে বলল যে তোমাদের এখানে ওরাল ক্যান্সারের পেশেন্ট কি নিয়ে আসে। তাহলে তুমি কি তোমার এতদিনের প্র্যাকটিসে ওরাল ক্যান্সার পাও নাই? বলে না। তো এটাই আমি বলতে চাচ্ছি যে মানে এই যে এই গুল পান জর্দা যেগুলো কনজিউম করি আমরা, এই যে হ্যাবিটটা, সিম্পলি এই হ্যাবিটটাকে যদি আমরা বাদ দিতে পারি আমরা কিন্তু অনেক বড় একটা থেকে মুক্তি পাইতে পারি, একদম বড় একটা জায়গা। তো এইটাকে আমরা বেসিক্যালি মানুষকে বোঝানোর চেষ্টা করি। চিকিৎসার আওতার বাইরে এখন আর এই ডিজিজ না। এবং আপনি কখনো যদি আপনি যান, আপনি ডাক্তার অমিত, আপনি তো আমাদেরই একজন ফিজিশিয়ান, আপনি কার্ডিওলজিস্ট, আপনি গেলে দেখবেন যে আমরা এখানে মোটামুটি ক্ষেত্রে ওয়ার্ল্ড ক্লাস আমরা অপারেশনগুলো সার্জারি করি এবং করে সেগুলো আমরা রিকনস্ট্রাকশনও করি। এবং আপনার আজকে সময়ের জন্য আমরা হয়তো পারছি না, আমরা এখানে দেখাইতেও পারতাম যে আমরা যেমন টোটাল ভয়েস আপনার বক্সটাকে ফেলে দিয়ে ল্যারিংস এবং ফ্যারিংসের অংশটা ফেলে দিয়ে রিপেয়ার করে ওইখানে আপনার প্রস্থেসিস বসায় একটা মানুষ যে কথা বলতে পারে, সে কার্যক্ষম, অথবা সে আপনার যেমন একটা সেদিন আমি একটা দেখলাম একটা আমাদের এখানে আউটসাইডে একটা হয়েছিল, আমাদের এখানে পরে ফলো আপে আসছে। তো সে আপনার পিক আপ চালায়। তো আপনি জানেন যে পিক আপ চালাইতে গেলে ফিজিক্যালি এবং মেন্টালি অনেক স্ট্রেংথ থাকতে হয়। এটা ক্যান্সার সার্ভাইভাল একটা পারসন, সে আবার তার প্রফেশনে চলে গেছে এবং সে এখন চালাচ্ছে, সুন্দরভাবে কথা বলতেছে। এই হোপগুলো আমরা মানুষকে দেখাই যে ভাই দেখো, তুমি যদি চিকিৎসা করো তুমিও এ থেকে বেঁচে যাওয়ার চেষ্টা, মানে সম্ভাবনা অনেক অনেক বেশি। তো এইগুলো করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান জাফর। এই যে কিছু আশান্বিত কিছু কথা যেগুলো মানুষকে আরো উদ্বুদ্ধ করবে, সচেতন করবে তাদের, এবং যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে চিকিৎসার দিকে টেনে নিয়ে আসবে যে না, আমাদের চিকিৎসা নিতে হবে এবং ভালো থাকা যাবে। আমি ফিরে আসবো আপনার কাছে, তার আগে আমি ডক্টর ফারুক রিফাত আপনাকে কাছে যেতে চাই। ফারুক, যে কথাটি জানতে চাই যে এই যে হেড নেক ক্যান্সারের অনেকগুলো কথা আমরা বললাম, আমাদের দেশের বা এই সাবকন্টিনেন্টের প্রিভিলেন্স সম্পর্কে বললাম, তো বহির্বিশ্বের আসলে কারা কারা এই ধরনের রিস্ক ফ্যাক্টরে বেশি মূলত থাকে, এবং কিছু আর্লি ওয়ার্নিং সাইন যদি আমরা চিন্তা করি যে একটা মানুষ যখন স্বাভাবিকভাবে কোন কোন লক্ষণগুলো দেখলে সে সন্দেহ করবে যে তার হেড নেক ক্যান্সারের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, এবং কখন উনি একজন চিকিৎসকের কাছে যাবেন। জি, ধন্যবাদ। দেখেন, হেড নেক ক্যান্সার একটা ব্রড এরিয়াতে হয়, যেটা ঠোঁট থেকে শুরু হয়ে ভয়েস বক্স পর্যন্ত যায়।
সো আই থিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রিয়েলাইজ করা দরকার যে যেই ফিজিক্যাল সাইন্সগুলো রোগীদের ওয়াচ আউট করা দরকার, সেটা ডিপেন্ড করে কোন অংশটাতে এফেক্ট হয় ক্যান্সারটা। সো ইউজুয়ালি মুখের ক্যান্সার যেটা হয়, উইচ উই কল মাউথ ক্যান্সার, সেটা গালে হতে পারে, জিহ্বায় হতে পারে, ঠোঁটে হতে পারে, অ্যান্ড জেনারেলি মোস্ট পেশেন্টসের একটা নন হিলিং আলসার হয়। শুরু হয় একটা আলসার ও একটা এরিয়া অফ ইরিটেশন থেকে, অ্যান্ড ওই আলসারটা যখন 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে হিল হয় না, স্পেশালি ইন এ পেশেন্ট যার এই রিস্ক ফ্যাক্টরগুলো আছে, সাচ এস স্মোকিং, পান খাওয়া, সুপারি খাওয়া, জর্দা খাওয়া, চুইং টোব্যাকো, এই টাইপের জিনিসগুলো, দেন ওদের একটা হাই রিস্ক হয়। সো নন হিলিং আলসার বা মুখে ব্যথা, মুখের থেকে রক্ত বের হওয়া, এগুলি হচ্ছে কি ফিজিক্যাল সাইন্স মাউথ ক্যান্সারের। যখন আমরা একটু পিছিয়ে যাই, গলার নেক্সট অংশ যেখানে টনসিল বা জিহ্বার পিছের পার্ট, সেখানে হয় ক্রনিক গলা ব্যথা, যেটা অফেন এক সাইডে হয় না। আমি সবসময় রোগীদেরকে বলি যে আপনার যদি টনসিলাইটিস হয় বা কোনো গলা ইনফেকশন থেকে হয়, দেন ইউজুয়ালি গলার দুই সাইডে ব্যথা করে। কিন্তু যখন ক্যান্সার হয় বা ম্যালিগনেন্সি হয়, তখন গলার এক সাইডে ব্যথা করে, সেটা টনসিলের এক সাইড হয়তো ফুলে যায় আর কমে না, বা মুখে থেকে রক্ত পড়ে যখন, আর খাওয়া দাওয়াতে অসুবিধা হয়। অনেক সময় কানে ব্যথা করে, যেটাকে আমরা বলি রিফার্ড পেইন। কানে ব্যথা করে কিন্তু কানে কোনো ইনফেকশন নেই। অ্যান্ড দিজ আর সাইন্স অফ অফ ক্যান্সার গলাতে, যেটা গলার পিছের অংশতে। তার আরও পিছে যদি যান, যেখানে আমরা ভয়েস বক্স শুরু করি, সেখানে হয় ভয়েস আওয়া, পেশেন্টের ভয়েস চেঞ্জ হওয়া। অ্যান্ড অ্যাগেন যারা সিগারেট খায়, ওটার জন্য মেইনলি স্মোকিং, সিগারেট খাওয়া হচ্ছে রিস্ক ফ্যাক্টর, বা পাইপ খাওয়া এই টাইপের। এখনকালে অনেক ইয়াংস্টাররা সীসা খায়। এই জিনিসগুলো খুব ফ্যাশনে চলে আসছে, অ্যান্ড দে ক্যান গিভ ইউ ভয়েস বক্স, ভোকাল কর্ড ক্যান্সার যেটা আমরা বলি। ওটাতে হয় আর্লি স্টেজে ভয়েস চেঞ্জ, আর যখন লেট স্টেজ হয়ে যায়, তখন ইভেন খাওয়া দাওয়াতেও অসুবিধা হয়। সো এই অ্যাকচুয়াল সিমটম রোগীদের, আমরা যেটা বলি হচ্ছে যাদের রিস্ক ফ্যাক্টর আছে, তাদের জন্য ইট ডিপেন্ডস অন কোন এরিয়া অফ দি হেড এন্ড নেকে ক্যান্সারটা এফেক্ট করে। যেমন নাকের ক্যান্সার হতে পারে, সেটাতে নোজ ব্লিডিং হয়। অনেক সময় নেজোফ্যারিংস যেটা হয়, যে নাকের পিছের অংশ। জি, অসংখ্য ধন্যবাদ রিফাত। আমরা ফিরে আসবো আপনার কাছে। আসলে যে কথাগুলো উনি খুব চমৎকারভাবে প্রত্যেকটি ধাপে ধাপে বলেছেন যে কি কি সাইনগুলো আসলে হতে পারে। ডক্টর মিঠু, আপনার কাছে যদি আসতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এই সাবকন্টিনেন্টের একটি কমন রয়েছে, যেটা স্মোকিং এবং হচ্ছে নন স্মোকিং যেগুলো টোবাকো রয়েছে, বিশেষ করে গুল, জর্দা, তামাক, সুপারির সাথে, পানের সাথে, অন্য কিছুর সাথে, এই যে একটি প্রবণতা রয়েছে, সেটি কি আমাদের হেডনেক ক্যান্সারের বৃদ্ধির পেছনে কারণ, এবং এই লাইফস্টাইলটি কিভাবে হেডনেক ক্যান্সারকে প্রভাবিত করে? ধন্যবাদ ডাক্তার অমিত, খুবই সুন্দর কোশ্চেন। কারণ হলো আমাদের দেশ এবং আমাদের এই এশিয়ান দেশগুলোতে যেহেতু হেডনেক ক্যান্সার বেশি, অবশ্যই কিছু না কিছু কারণ তো আছে বাইরের দেশের সাথে, যেটা পার্থক্য আছে। আমাদের দেশগুলিতে সাধারণত ধূমপানের প্রবণতা খুব বেশি। এটা একটা, যেমন সিগারেট খাওয়া, তারপর হলো অনেক সময় আমরা পান, জর্দা খাই, এগুলা খুব বেশি প্রবণতা। তারপর মুখের মধ্যে আমরা গুল নেই, তারপর হলো গুটকা নেই। এই সমস্ত কারণে কিন্তু আমাদের এই সমস্ত দেশে হলো এই অভ্যাসগত কারণে হলো হেডনেক ক্যান্সারটা আমাদের এই পার্শ্ববর্তী দেশগুলোতেও সবচেয়ে বেশি। তাহলে এখন আসতে হবে যে সমস্ত কারণে হেডনেক ক্যান্সার বেশি হচ্ছে, তাহলে আমি ওই সমস্ত কারণ থেকে যদি আমি দূরে থাকি, তাহলে আমার হেডনেক ক্যান্সারের হওয়ার সুযোগটা কম থাকবে। এজন্য আমাদেরকে ওই সমস্ত অভ্যাস থেকে দূরে থাকতে হবে। এবং এই সচেতনতা মাসের উদ্দেশ্য একটাই, সচেতন করা কী কারণে ক্যান্সার হচ্ছে এবং ওই কারণগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই একটা মাত্র কারণে কিন্তু এই সচেতনতা মাসটা শুরু হয়েছে। এবং একটি বিষয় রয়েছে, অনেকেই মনে করেন যে যে সিগারেট খাওয়া যেরকম খারাপ, কিন্তু এই যে যারা নন স্মোকিং টোবাকোগুলো খাচ্ছেন, যে পানের সাথে জর্দা খাচ্ছেন, অনেক সময় গুল দিচ্ছেন, এটাকে কিন্তু অনেকেই অত ইনহিবিট মানে করেন না, অথবা আমলে নেন না। এটা অবশ্যই করা উচিত। যেমন আমাদের একটা মানে সামাজিক বাস্তবতা, যেটা অনেক সময় আমাদের বিশেষ করে গ্রাম দেশে এক বাড়ি থেকে অন্য বাড়িতে মেহমান গেলে একটু পান জর্দা দেয়। পান জর্দাটা কিন্তু দেখেন ওখানে কিন্তু খুব মানে খুব ভালোভাবে গ্রহণ করে, ওই আতিথেয়তার একটি অংশ হিসেবে। কিন্তু পান জর্দাটাও কিন্তু একদম ধূমপানের মতো ক্ষতিকর। অর্থাৎ এগুলা থেকেও কিন্তু আমাদেরকে দূরে রাখতে হবে। যেমন ধূমপান থেকে আমরা দূরে থাকবো, তেমন পান, জর্দা, গুটকা, এগুলা থেকেও কিন্তু আমাদেরকে
দূরে থাকতে হবে। তারপর আমরা বলি পুওর ওরাল হাইজিন, মানে মুখ গহ্বরটা আমাদেরকে পরিষ্কার রাখতে হবে, সবসময় পরিষ্কার রাখতে হবে। আমাদের যাতে অ্যাসিডিটি না হয় ওই সমস্ত ব্যবস্থা আমাদের করতে হবে। এই সমস্ত অভ্যাস, দৈনন্দিন অভ্যাস কিন্তু আমাদের ত্যাগ করলেই কিন্তু আমরা ক্যান্সার থেকে দূরে থাকতে পারবো। এটি একটু যথার্থ বলেছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান জাফর, আমি আপনাকে একটি ছবির সূত্র ধরে বলতে চাই। কণ্ঠ একটি ছবি রয়েছে যেটি বাংলায়, এবং একটি ভয়েস বক্সে যখন একজন শিল্পী তার সেখানে ক্যান্সার ডিটেক্টেড হয়, তার জীবনটি একদম নষ্ট হয়ে যায়। পরবর্তীতে যে কথাটি আপনি বললেন, ভয়েস বক্স যখন আপনারা করে দিলেন তখন আবার সে নতুনভাবে ফিরে আসে। এটি একটি খুবই ইন্সপায়ারিং একটি ছবি। তার ক্ষেত্র ধরে বলতে চাই, এই যে রিহ্যাবিলিটেশনের ব্যাপারটি যেটি বললেন, যারা শহর কেন্দ্রিক মানুষ যারা রয়েছে তাদের আপনারা সচেতন করছেন, কিন্তু এই যে প্রান্তিক জনগোষ্ঠী সমগ্র বাংলাদেশের একদম পুরো অনেক জায়গায় দেখেছি যে ভয়েস চেঞ্জ নিয়ে দিনের পর দিন তারা ঘুরছেন। অনেকে মনে করছেন ক্যান্সার হয়ে গেছে, এর কোনো আর অ্যান্সার নেই। এই জায়গাগুলোতে আসলে কিভাবে আপনারা এই সচেতনতাকে ছড়িয়ে দিতে চেয়েছেন অথবা চাচ্ছেন? ধন্যবাদ। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে আমাদের হেড নেক ক্যান্সার, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ক্যান্সার আক্রান্ত যে কোনো একজন ব্যক্তি। তো এখানে দুই একটা সাবজেক্টের মধ্যে আপনার একটা কোলাবোরেশন থাকে। যেমন আমরা খুব ইনভেরিবলি অনকোলজিস্টের সঙ্গে আমরা রিলেটেড, সেই সাথে আমরা রেডিওলজিস্ট ইনাদের সাথে রিলেটেড, পাবলিক হেলথে যারা কাজ করেন, হ্যাঁ, ইনাদের সাথেও আমাদের কিছু ইন্টারাকশান থাকে, সো দ্যাট ইনারা অনেক মেসেজ পৌঁছাইতে পারেন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। হ্যাঁ, তো ওনারা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কাজ করেন। তো বিভিন্ন এনজিওস থাকে, ইনাদের সঙ্গে আমরা কোলাবোরেট করি। তো আমাদের বেসিক ইয়েটা হচ্ছে যে এই যে হেড নেক ক্যান্সারের, বিশেষ করে স্বরনালীতে যদি আমার ক্যান্সার হলো একটা পেশেন্টের, তো এই পেশেন্টটাকে আমরা কী ওয়েতে তাকে আমরা এবং কোন পর্যন্ত তাকে আমরা এই ভালো একটা অবস্থায় নিয়ে যেতে পারি, এই মেসেজটুকু আমরা দেওয়ার জন্য আমরা আমাদের ইনস্টিটিউশনাল কিছু প্র্যাকটিস আছে। যেমন আমরা হেড নেক ক্যান্সারের উপরে যে সার্জারি করি, এটার একটা কোর্স আমাদের ইনস্টিটিউটে আছে। হ্যাঁ, তো আমরা এটা গভর্নমেন্টের কাছ থেকে এটা চেয়ে নিয়েছি যে যে কোনো এরিয়া থেকে ইএনটি স্পেশালিস্ট যারাই থাকেন, একদম রিমোট একদম, তো এনারা যে কোনো সময়ে চাইলে শুধু অ্যাপ্লিকেশান করলেই ওনাদেরকে 15 days থেকে 1 month, দ্যাট ইজ 4 weeks-এর একটা ডেপুটেশন গভর্নমেন্ট ইস্যু করে দিবে। হ্যাঁ, তো করলে ওনারা ওইখানে ডেপুটেশনটা নিয়ে আমাদের এখানে কাজ করবেন, এবং আমরা আমাদের যারা হেড নেক সার্জারি করেন অথবা অন্যান্য এইগুলা, তো এখান থেকে ওনারা আমাদের কাছ থেকে এই ট্রেনিংটা নেবেন। তো এটার ব্যাপারে আমরা খুব উৎসাহী, এবং আমরা মিনিস্ট্রিতে কিন্তু এটার ব্যাপারে আগেও কথা ছিল, এবং এটা অলরেডি একটা এস্টাবলিশড প্রোগ্রাম। তো এটার মাধ্যমে আমরা এই চিকিৎসাটা এবং চিকিৎসা সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা করেছি। এইভাবে সাপোজ আপনার মনে করেন যে সাতক্ষীরা মেডিকেল কলেজে যিনি আছেন, এনার হয়তো এই এক্সপোজারটা হয়তো ওইভাবে নেই, হ্যাঁ, তখন ওনাকে আমরা ট্রেন আপ করেছিলাম। তো এরপরে উনি ওইখানে গিয়ে ওনার এখানে প্রথমে স্বল্প মাত্রায় কাজটা শুরু করলেন। একসময় দেখা গেল যে বিশাল একটা প্রাতিষ্ঠানিক এস্টাবলিশমেন্ট হবে, তখন ওই এলাকার জনগোষ্ঠীরা হয়তো ঢাকায় এসে চিকিৎসা করাটা তাদের জন্য হয়তো হবে, একটু কনভেনিয়েন্ট নাও হতে পারে, কিন্তু ওনারা যখনই দেখবেন যে ওনার বাড়ির কাছেই হসপিটালে এই কাজটা হয়, তখন এটা আপনার অ্যাভেল করাটা ইজি হবে। আমাদের টার্গেটটা হচ্ছে আর্লি ডিটেকশনও পসিবল হবে। যেমন আপনি জানেন যে আপনার এই গভর্নমেন্টের কিছু প্রজেক্ট আছে, যেমন একসময় মানুষজন এই আপনার জরায়ুর মুখের ক্যান্সার অথবা ব্রেস্ট ক্যান্সারের এই প্রাথমিক যেই আপনার এই যে ডায়াগনোসিসের যে ইয়েগুলা, এখন কিন্তু উপজেলা পর্যায়ে চলে গেছে, এই স্ক্রিনিং যেগুলো রয়েছে, আর্লি স্ক্রিনিং। তো এইরকম কিছু বিষয় আমরা করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। আমরা এগুলো উপজেলা লেভেলে, আপনাকে একটা সুখবর দিই, যেমন আমাদের একটা মডিউল আমরা তৈরি করেছি WHO-র সহযোগিতা নিয়ে। সেটা হচ্ছে যে মানে হাউ টু অ্যাড্রেস CSOM, মানে কানের যে ক্রনিক ইনফেকশন হয়, হ্যাঁ, সাপোর্টিভ ইনফেকশন হয়, এটার একটা মডিউল আমরা তৈরি করেছি, যে আমরা একটা গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইন, হ্যাঁ, যে কিভাবে এটা করবে। তো এটা কিন্তু আমরা একদম এই ট্রেনিংটা আমরা ধাপে ধাপে আমরা দিচ্ছি, এবং যেমন মনে করেন আমার হায়ার সেন্টার থেকে এটা আমার ডিস্ট্রিক্ট লেভেলে যাবে, ডিস্ট্রিক্টের যেনারা আছেন ইনারা উপজেলায় যাচ্ছেন, উপজেলায় যিনি আছেন ইনি কিন্তু কমিউনিটি ক্লিনিকে যে কাজ করে তাকেও তার লেভেলে শিক্ষা দিচ্ছে, যাতে করে সে প্রপারলি পেশেন্টটাকে রেফার করতে পারে। তো এইভাবে করলে হবে কি, আপনার অন্তত কানের যে এই কনজিকিউটিভ তার যে ড্যামেজগুলা,
এই ড্যামেজগুলো আর হবে না এবং হোপফুলি আরও ভালো চিকিৎসা সে পাবে এবং সে জানতে পারবে যে এটার এই বিষয়টা। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার ফারুক রিফাত, একদম অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। ফারুক, আপনার কাছে চলে আসি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে আমরা তো এতক্ষণ ধরে এর কিছু লক্ষণগুলো শুনলাম, এর প্রিভিলেন্সগুলো শুনলাম। যখন একটি পেশেন্ট এই ধরনের লক্ষণগুলো আপনাদের কাছে নিয়ে আসে, তখন আসলে মূলত এর স্টেপসগুলো কিভাবে আপনারা ডায়াগনোসিসটা কিভাবে করেন, মানে অ্যাপ্রোচ কিভাবে করেন, এবং আসলে আধুনিক কি পদ্ধতিগুলো আসলে সমগ্র বিশ্বের সঙ্গে আপনারা গ্রহণ করছেন, সেটিও আমাদেরকে একটু বলুন। থ্যাংক ইউ। মেডিসিনের সব অংশতে একই ফরম্যাট আমরা ইউজ করি: হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশনস, ট্রিটমেন্ট। হেড অ্যান্ড নেক ক্যান্সারে ইটস নো ডিফারেন্ট, একই জিনিস, একই সিস্টেম। সো যেভাবে আমরা আগে বললাম রোগীটার কি রিস্ক ফ্যাক্টর আছে, এক্সামিনেশনে কি দেখা যায় না। এক্সামিনেশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এন্ডোস্কোপি। যখন আমরা নাকের ভিতর দিয়ে একটা ক্যামেরা, একটা ফাইবার অপটিক এন্ডোস্কোপ, অ্যান্ড এন্ডোস্কোপিক টেকনোলজি এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আগেকালে যে এন্ডোস্কোপগুলো ছিল, যে ইএনটি ডাক্তাররা না চোখ ডাইরেক্টলি এন্ডোস্কোপ দিয়ে দেখতো, সেটাকে আমরা বলি ফাইবার অপটিক স্কোপ। এখনকালে আমরা ইউজ করি ভিডিও এন্ডোস্কোপ, যেটার মধ্যে এন্ডোস্কোপটার মাথার মধ্যেই ক্যামেরাটা আছে, আপনাকে খুবই হাই ডেফিনিশন আর এখনকালে তো ইভেন 4K লেভেল ইমেজিং দিবে, যেটা এভরি মাইনর চেঞ্জ রোগীর মুখে, রোগীর গলায়, রোগীর ভোকাল কর্ডে, জিহ্বার পিছে, সব এরিয়াগুলোতে, সব অংশগুলোতে একটা খুবই ম্যাগনিফাইড প্রিসাইজ ইমেজ আপনাকে জেনারেট করে দিবে। অ্যান্ড অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখনকালে যে ইমেজিং টেকনোলজিটা আছে, ওটাতে আপনি নট অনলি একটা ম্যাগনিফাইড ইমেজ পান, আপনি অলসো সারাউন্ডিং স্ট্রাকচার্স, ওটার কি কালার, ব্লাড সাপ্লাইটা কেমন, স্পেশাল লাইট টেকনোলজি আছে কল্ড ন্যারো ব্যান্ড ইমেজিং, and this is a special, একটা স্পেশাল টাইপ অফ লাইট ফিল্টার ইউজ করা হয়, যেটা অ্যাকচুয়ালি টিউমার অ্যান্ড নর্মাল টিস্যুর মধ্যে যে ব্যারিয়ারটা আছে সেটা ক্লিয়ারলি হাইলাইট করে। I was one of the first people in the world যে এটার উপরে পাবলিশ করেছে। আমার অন্তত 10টা আর্টিকেল আছে এটার উপরে about usage of narrow band imaging, যেটা স্পেশালাইজড লাইট এন্ডোস্কোপি বলা হয়, যেখানে আমরা সরি, আমার নিজেরই গলার অসুবিধা হচ্ছে, যেটাতে আমরা মোর প্রিসাইজ ডায়াগনোসিস নিতে পারি অফ দিস এরিয়াস। আচ্ছা, সো ফাইবার অপটিক এন্ডোস্কোপি ইজ অলসো ইম্পর্টেন্ট, কারণ একটা রোগী যখন একটা জায়গায় হেড অ্যান্ড নেক ক্যান্সার হয়, যেহেতু যেমন জিহ্বায় বা গালে বা ভোকাল কর্ডে, অ্যাবাউট 20% চান্স আছে যে ওর অন্য একটা সেকশন অফ দি হেড অ্যান্ড নেকে হি or she also has a cancer. এটাকে আমরা বলি synchronous primary, এবং বিভিন্ন পার্টস অফ দি ওয়ার্ল্ডে synchronous primary rates is different. অনেক জায়গায় is about 5%, অনেক জায়গায় is about 10%. So a complete examination using the endoscope পুরা head and neck region, মুখে থেকে শুরু করে vocal cord পর্যন্ত is absolutely compulsory. Next step হচ্ছে ইমেজিং। ইমেজিং আপনি শুরু করতে পারেন ডিপেন্ডিং কি অ্যাভেলেবল আছে, রিসোর্সেস কি আছে। সিটি স্ক্যান, জিহ্বার জন্য এমআরআইটা ইজ মোর ইউজফুল, কারণ দাঁতের থেকে সিটি স্ক্যানের রিফ্লেকশন হয়, যেটাকে আমরা বলি ডেন্টাল আর্টিফ্যাক্ট। সো এই রিফ্লেকশনগুলোর জন্য অনেক সময় ছোট ক্যান্সার মিস হয়ে যায়। সো জিহ্বার জন্য এমআরআই ইজ ভেরি ইউজফুল। বাকি রিজন যেমন ভোকাল কর্ডের জন্য, ল্যারিংসের জন্য, এইসব জায়গার জন্য সিটি স্ক্যান is more than enough. So endoscopic examination, radiology, next step হচ্ছে biopsy. Now biopsy কেমনে করা হয় depends on ক্যান্সারটা কোথায়। যদি ইজিলি অ্যাক্সেস করা যায় মুখে থেকে, তাহলে আমরা ক্লিনিকেই আউটপেশেন্টেই বায়োপসিটা নিতে পারি। যদি ক্যান্সারটা একটু গভীর জায়গায় হয়, সো ডিপার, তখন আমাদেরকে রুগীকে একটা শর্ট জেনারেল অ্যানাস্থেটিক দিতে হয়, যেটাকে আমরা বলি এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেটিক ও মাইক্রোল্যারিঙ্গোস্কোপি। যখন আমরা রুগীকে আন্ডার অ্যানাস্থেটিক সব মাসেলগুলো রিল্যাক্স করে একেবারে ডিপ সব জায়গাগুলো প্রপারলি চেক করি। এটা দুইটা পারপাস আছে। একটা হচ্ছে টু লুক যে ক্যান্সারটা কোথায়, কি কি স্ট্রাকচার ইনভলভ করেছে, বাট অলসো একটা সার্জন যেমন ডক্টর করিম, ওনার কলিগ, মাইসেলফ, আমরা যখন এই ক্যান্সারগুলোকে দেখি, আমাদের ব্রেইন অলরেডি চিন্তা করে যদি আমাদেরকে অপারেশন করতে হয় কি কি স্টেপ নেওয়া লাগবে। সো আমরা অলমোস্ট ব্রেইনের দুই অংশতে চিন্তা করি, যে ডায়াগনোসিস
বাট অলসো নেক্সট স্টেপের ট্রিটমেন্টটা কী হবে। সো বায়োপসি আর লাস্ট স্টেপটা ডিপেন্ডিং অন ক্যান্সারটা কত অ্যাডভান্স, আর্লি ক্যান্সারের জন্য এটা দরকার হয় না, কিন্তু অ্যাডভান্সড ক্যান্সার যখন হয় তখন আমাদেরকে একটা পেট স্ক্যান করতে হয়, যদি এগেন রিসোর্সেস অ্যাভেলেবল। পেট স্ক্যানটা কম্পালসারি না, বাট পেট স্ক্যানটা ইজ অলসো ভেরি ইউজফুল চেক করার জন্য যে ক্যান্সারটা অন্য কোথাও ছড়েছে নাকি, কোনো অন্য কোথাও স্প্রেড হয়েছে, যেমন লাংসে, রিবসে, লিভারে, এগুলি চেক করা দরকার। না হেড অ্যান্ড নেক ক্যান্সারে থ্যাঙ্কফুলি লাংয়ের বাইরে স্প্রেড করাটা ইজ খুবই আনকমন। তো যদি পেট স্ক্যানের রিসোর্সেস না থাকে, সিটি স্ক্যান চেস্টের ইজ অফেন মোর দ্যান এনাফ। সো এটা হচ্ছে স্টেপস যখন একটা রোগী আসে আমাদেরকে উইথ এ রিস্ক লিশন, যেটাকে আমরা অ্যাসেস করি, কমপ্লিট এক্সামিনেশন, ইমেজিং, বায়োপসি, ট্রিটমেন্ট প্ল্যানিং, এটা হচ্ছে স্টেপস। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর ফারুক রিফাত, খুব চমৎকারভাবে স্টেপসগুলো আপনি ব্যাখ্যা করেছেন। আশা করছি এটি নিশ্চয়ই আমাদের দর্শকদেরকে একটি সঠিক পথ দেখাবে। ডক্টর মিঠু, আপনার কাছে যদি একটু আসি, বিশেষ করে থাইরয়েড ক্যান্সারের কথা বলেছেন যে সেটিও হেড নেক ক্যান্সারের অন্তর্ভুক্ত। অনেক সময় এটি আলাদাভাবে অনেক ক্ষেত্রে অনেকে ট্রিট করে থাকে। তো এবং বড় একটি অংশ কিন্তু থাইরয়েডের সমস্যায় ভুগছে। থাইরয়েড সোয়েলিং মানেই যে থাইরয়েড ক্যান্সার তা কিন্তু নয়। আসলে থাইরয়েড ক্যান্সারের মানে আমাদের বাংলাদেশের অবস্থানটি কি, এবং এটার যদি আর্লি ডিটেকশন করা যায় এটির সুফল কেমন পাওয়া যায়? এটা আমি ধন্যবাদ। এটা আমি প্রায় আমাদের আউটডোরের রোগী অথবা আমাদের দিকে আমি বলি যে শরীরের সমস্ত ক্যান্সারের মধ্যে সবচেয়ে ভালো ক্যান্সার হলো থাইরয়েড ক্যান্সার। যদিও ক্যান্সার একটা আতঙ্কের নাম, যদি একটা খারাপ শব্দ ক্যান্সার, তবুও আমরা রোগীদেরকে বলি থাইরয়েড ক্যান্সার খুবই ভালো ক্যান্সার। এটা মানে বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে থাইরয়েড ক্যান্সার যদি খুব আমরা তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারি, তাড়াতাড়ি চিকিৎসা করতে পারি, তাহলে দেখা যায় যে এই সমস্ত রোগ নিয়ে রুগীরা অনেক দিন বেঁচে থাকে। এবং এমনও দেখা গেছে অনেক রুগী 25 বছর 30 বছর একদম রোগমুক্তভাবে নির্বিঘ্নে বেঁচে আছে, কোনো আসলে তাদের জীবন যাপনে বা লাইফ স্টাইলে কোনো পরিবর্তন হয়। এই জন্য আমি বলি থাইরয়েড ক্যান্সার খুবই ভালো ক্যান্সার। এবং আরেকটা ব্যাপার, রুগীর একটু আতঙ্ক থাকে, ক্যান্সার হয়েছে তার মানে কি আমাকে কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়া লাগবে? থাইরয়েড ক্যান্সারে খুব মিনিমাম অংশে রেডিওথেরাপি লাগবে, খুবই মিনিমাম 1-2% রুগীর। থাইরয়েড ক্যান্সারে সাধারণত রেডিওথেরাপি লাগে না। আরেকটা যেটা সুসংবাদ, থাইরয়েড ক্যান্সারে পুরো থাইরয়েড গ্রন্থিটাও কিন্তু ফেলা লাগে না। আচ্ছা, অনেক সময় আমরা যদি মানে তার ক্রাইটেরিয়া ফিক্স হয় বা মিট আপ করে, তাহলে আমরা জাস্ট অর্ধেকটা থাইরয়েড গ্রন্থি ফেলে বাকিটুকু রেখে আমরা কিন্তু সারা জীবন তাকে ফলো আপে রাখতে পারি। মানে একটু ভুল ধারণা আছে যে ক্যান্সার মানে এটা পুরো ফেলে না দিতে না, হবে। পুরো অনেক ফেলে না, রোগীরাও কারণ থাইরয়েড কিন্তু গ্রন্থি সেটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থি, এর কাজ আছে আমরা কাজ রেখে মানে অসুখের সাথে কোনো কম্প্রোমাইজ না করে আমরা অসুখটা মুক্ত করি এবং তার থাইরয়েড গ্রন্থিটা জায়গা মতো রেখে দিই। তো এই ক্যান্সারের রেজাল্ট বা ফলাফল খুবই ভালো। সাউথ এশিয়াতে থাইরয়েড ক্যান্সারের রোগী প্রচুর রোগী আসে আমাদের কাছে, এবং বাংলাদেশের সবচেয়ে আধুনিক চিকিৎসা কিন্তু থাইরয়েডে আছে, রয়েছে, সেটি করা উচিত। ধন্যবাদ ডক্টর মিঠু। প্রফেসর ডক্টর জাফর, আমি যে কথাটি বলতে চাই যে এনটি যে ইনস্টিটিউশনটি রয়েছে সেটি একটি কম্প্রিহেনসিভ একটি কেয়ার, যেটি আপনি বলছেন। তো একটি ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা দরকার। সেখানে একদম সার্জন থেকে শুরু করে যারা অনকোলজিস্ট রয়েছেন, রেডিওলজিস্ট রয়েছেন, প্লাস যারা অনেক সময় কাউন্সিলরও প্রয়োজন হতে পারে মানসিকভাবে তাদেরকে সঠিক রাখার জন্য, এই সেবাটির এই সমন্বয়ের ব্যাপারটি আসলে কতখানি আমাদের এখানে হচ্ছে। এবং আমি জানতে চাই যে আমাদের বর্তমানে এই হেড নেক ক্যান্সারের কি কি সুবিধাগুলো রয়েছে চিকিৎসার আপনার ইনস্টিটিউশনে? ধন্যবাদ। আমাদের ইনস্টিটিউশনে কিছু আপনার এই বাইরের দেশের ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের মতো আমরা কিছু করে থাকি। যেমন আপনি জেনে খুশি হবেন যে আমাদের এখানে যখনই একটা পেশেন্ট আমরা সাসপেক্টেড ফর ক্যান্সার, হ্যাঁ, এই যে এরিয়াতেই হোক হেড নেকের, তো এই সাসপেক্টেড এই পেশেন্টে আমরা যখনই এই পেশেন্টটাকে অ্যাডমিশন দিই, দিয়ে পেশেন্টটাকে কিন্তু আমাদের ইনস্টিটিউটে আপনার একটা টিউমার বোর্ড আছে, হ্যাঁ, সেই টিউমার বোর্ডটা আর কোথাও আছে কিনা বাংলাদেশে কোনো ইনস্টিটিউট আমি জানি না, কিন্তু আমাদের এই টিউমার বোর্ডটা আছে। এবং এই টিউমার বোর্ডে আমাদের ডিসিপ্লিনের বাইরে আপনার অনকোলজিস্ট থাকেন, রেডিওলজিস্ট থাকেন, হিস্টোপ্যাথোলজিস্ট অথবা সাইটোলজিস্ট ওনারা থাকেন। সবাইকে নিয়ে আমরা বোর্ড করি এবং ওই বোর্ডে এই পেশেন্টগুলোকে আমরা উপস্থাপন করি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি জানেন যে আমাদের এটা একটা টিচিং ইনস্টিটিউট অলসো, হ্যাঁ, যে এখানে এখন আমাদের প্রায় 29 জন আমাদের রেসিডেন্টস ওইখানে আছেন বিভিন্ন ফেজে, হ্যাঁ। তো এদেরকে দিয়ে আমরা বেসিক্যালি এগুলো প্রেজেন্ট করাই, হ্যাঁ, যাতে করে ওরা এটাতে গো থ্রু করে স্টাডি করে এরপর প্রেজেন্ট করা এটা শিখে
তো এটাও একটা প্র্যাকটিস আর কি। দারুণ হ্যাঁ। practice। তো এদেরকে দিয়ে আমরা এটা প্রেজেন্ট করাই এবং আমরা থাকি হেডেড বাই ডাইরেক্টর, আমার সব প্রফেসররা থাকেন, অ্যাসোসিয়েট প্রফেসর, ইভেন অন্যান্য ডিপার্টমেন্ট যারা সমন্বিত, আছেন যারা সম্পৃক্ত। করবেন, তো থেকে আমরা এটার উপর এক একজনের মতামত দিয়ে সব শেষে আমরা একটা সিদ্ধান্ত নেই যে এটা অপারেবল কি ইনঅপারেবল। যদি অপারেশন হয় কোন ওয়েতে অপারেশন করবো, কতটুকু আমরা রাখবো, কতটুকু কি করব, এই সবার সম্মিলিত মতামতটি নিয়ে। মতামত নিয়ে কিন্তু আমরা একটা পেশেন্টকে অতটাই গুরুত্বপূর্ণ মানে এই আপনার সিদ্ধান্ত তার ক্ষেত্রে প্রয়োগ করি। নট দ্যাট যে এই ডক্টর আব্দুল করিম ওনার মনে হলো যে আমি থাইরয়েডের এই অংশটা এতটুকু করব, তা নয়। তো বিষয়টা ঠিক এরকম না, হয় এটা জাস্টিফাইড তাকে করতে হবে এবং বোর্ড তখন বলবে যে ইয়েস দিস ইজ Approved, রাইট। যে ঠিক আছে। যদি বোর্ড বলে যে না তুমি এই অংশটা রেখে দিয়েও তো করতে পারো, তখন বোর্ড যখন বলবে সে যদি কনভিন্সড হয় তাকে দিয়ে আমরা সবাই সিদ্ধান্ত, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু উনি করবেন। জি। তো এতে একটা সুবিধা হয় কি, সুবিধা হচ্ছে যে আমার যে ল্যাকিংসটা থাকে অথবা আমার পার্সোনাল থটটা অন্যের সাথে কতটুকু মিলে বা মিলানোর চেষ্টা করে সবার কিন্তু এক ধরনের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস Standard করার একটা level তৈরি হয়। করার একটা লেভেল তৈরি এটি হয়। খুব ভীষণ দারুণ একটি তো এটা আমরা কিন্তু করি এবং প্রত্যেকটা আপনার ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে অপারেশনের প্রি অপারেটিভ আমরা টিউমার বোর্ড সার্টিফাইড করি একেবারে। এবং এটা আর বাংলাদেশে কোথাও হয় কিনা আমার আমি তাই জানি মনে হয় না। সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে হয়তো আছে। বেসরকারি পর্যায়ে আছে, সরকারি পর্যায়ে আমরা এটা করার চেষ্টা করি এবং অন্যদেরকে আমরা এটা ইন্সপায়ার করি। উদ্বুদ্ধ করছেন। আমার মনে হয় যে এটি একটি এক্সাম্পল হয়ে থাকবে সবার জন্য। হ্যাঁ, এটা একটা আমরা করে থাকি। আর এছাড়া আপনার এখানের এই চিকিৎসার বিষয়ে আমরা মাঝে মধ্যে যখনই আমরা নিজেরা মনে করি যে এই বিষয়ে আমার একজন এক্সপার্ট আছেন যিনি হয়তো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির একজন প্রফেসর, তখন তো আমরা কিন্তু ওনাদেরকে ইনভাইট করি যে আমি আগামীকাল এই অপারেশনটা করব কানের, তো আমার এই অপারেশনটার ক্ষেত্রে তো আমরা অনেক সময় কিন্তু ইনভাইট করি ওনাদেরকে ইনভাইট করি এবং আমরা এইসব ব্যাপারে খুব ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি, অনেকের তো অনেক ধরনের একটা প্রিজুডিকশন থাকে যে না আমার ইনস্টিটিউটের এই হবে সে হবে, ওইটা না। তো আমি যখন ব্যক্তিগতভাবে জানি যে এই অমিত এই কাজটা ভালো জানে, তখন আমি বলবো যে আপনি একটু আসেন এবং আমাদের, যেমন আমি আপনাকে খুব এটা বলি যে আমরা যে রিকনস্ট্রাকশন সার্জারিগুলো করি, হ্যাঁ, তো আমরা তো বিভিন্ন ফ্ল্যাপগুলা ইউজ করি, আপনি জানেন এটা। হ্যাঁ, তো একটা হচ্ছে যে আমরা লোকালি করতে পারি, আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারি ফ্রি ফ্ল্যাপ। তো ফ্রি ফ্ল্যাপ করার ক্ষেত্রে আমাদের এক্সপার্টাইজেশনটা তো ওইরকম নাই, কারণ হচ্ছে যে আমরা তো আর এটার উপর কাজ করি নাই। তো বেসিক্যালি এটার উপর কাজ করেন প্লাস্টিক সার্জনরা। তো আমরা কিন্তু আমাদের উদ্যোগে ইনাদেরকে ইনভাইট করি একেবারে। তো ইনারাও আসেন, আগ্রহ নিয়ে আসেন এবং আমরা কাজ করতে করতে ওনাদের কাছ থেকে কিছু ট্রিক্স আমরা নিয়ে নেই। তো যার দরুন প্রাথমিক পর্যায়ে যদি সেরে যায় এরকম বা করে ফেলা যাবে এরকম ছোটোখাটো ফ্ল্যাপ থাকলে এখন কিন্তু আমরা নিজেরাই করি এবং এই যেমন এই জিনিসটা ডেভেলপ করে গেছে। তো এই বিষয়টা এই টাইপের আর কি। অসংখ্য ধন্যবাদ প্রফেসর জাফর। আমরা ফিরে আসবো আপনার কাছে। তার আগে আমি ডাক্তার ফারুক রিফাত আপনার কাছে যদি একটু আসি, যে একজন রোবোটিক ইএনটি হেড নেক সার্জন হিসেবে আপনি ওখানে কাজ করছেন, আসলে এই যে সার্জারিগুলোর আরও যদি ফাইন টিউনিং আমরা করতে চাই, সেখানে রোবোটিক সার্জারির ভূমিকা কতখানি এবং আধুনিক সার্জারির যে পদ্ধতিগুলো আপনার অনুসরণ করেন সেটি যদি আমাদেরকে একটু বলতেন। জি, দেখেন এই পুরা জিনিসটা ডিপেন্ড করে অন আর্লি ডায়াগনোসিস। রোবোটিক সার্জারি আর লেজার সার্জারি এটাকে বলা হয় মিনিমালি ইনভেসিভ সার্জারি, মানে আপনি অ্যাজ মাচ অ্যাজ পসিবল ক্যান্সারটাকে কিওর করার চেষ্টা করছেন অ্যান্ড ফাংশন প্রিজার্ভ করার চেষ্টা করছেন। হেড অ্যান্ড নেক ক্যান্সারের সবচেয়ে বড় প্রবলেম ইজ যে রুগীর ভাইটাল ফাংশন, কথা বলা, খাওয়া দাওয়া করা, কমিউনিকেট করা, এগুলি এফেক্টেড হয়ে যায়। সো ওপেন হেড অ্যান্ড নেক সার্জারির বিগেস্ট ইস্যু হয় যে ক্যান্সারটা তো কিওর হয়ে যায় কিন্তু রুগীদের কোয়ালিটি অফ লাইফ অসম্ভব খারাপ হয়ে যায়, জীবিত থাকে কিন্তু না বাঁচার মতন। দ্যাটস দ্য বেস্ট আমি বলতে পারবো। অ্যাডভান্স ক্যান্সারে আনফর্চুনেটলি অ্যাডভান্স ক্যান্সারে অত ডেভেলপমেন্ট হয় নাই ইন সার্জারিক্যাল টেকনিক্স। মোরলেস 30 বছর আগে যা করা হতো এখনই সেটাই করা হয়। অ্যাডভান্সমেন্টস হয়েছে রিকনস্ট্রাকশনে, যে ফ্রি ফ্ল্যাপগুলো যখন আমরা টিস্যু বডির আরেক জায়গা থেকে মুখে নিয়ে আসি, গলায় নিয়ে আসি, সেটাতে একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু সেগুলিতেও ফাংশন অত ভালো না। জি, অসংখ্য। আর রোবটে দ্য ডিফারেন্স ইজ যে যেহেতু ক্যান্সারগুলো একটা আর্লি স্টেজে, তখন আপনি প্রিসাইসলি
স্ট্রেইট ওই ক্যান্সারটার কাছে অ্যাপ্রোচ করে আপনি রুগীর ফাংশনটা, জিহ্বার ফাংশনটা, গলার ফাংশনটা, কথা বলা, খাওয়া দাওয়া, জি সেটা আপনি প্রিজার্ভ করতে পারবেন। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাক্তার ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর হাসান জাফর এবং ডক্টর আব্দুল করিম মিঠু আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ হেড নেক ক্যান্সার নিয়ে কথা বলেছি, বিশেষ করে সচেতনতার মাসে, এপ্রিল মাসে এটি সচেতনতা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, যে সতর্কতাগুলো আমাদের মেনটেন করা বা বহন করা জরুরি সেগুলো সবার মাঝে তৈরি হোক, এবং যখনই আমরা মুখের কোনো সমস্যা পাবো আমরা যাতে নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।